গল্প করুণাময়ী। লেখিকা মাহমুদা সুলতানা মবিন। একা বিয়ে করবে আর না, প্রশ্নই আসে না। তাহলে পেপারসে সিগনেচার করো না লেহের, প্লিজ। পিছুটান রাখতে চাই না রবি। তুমি এগিয়ে গিয়েছো অনেক দূর, আমায় কেন পিছুটান নিয়ে থাকতে বলছো? এগোইনি, তোমাকে ধরেই আছি। তুমি বুঝতে পারছো না, ওটা স্রেফ একটা ভুল ছিল। ভুল মানে ভুলটা মারাত্মক ভুল, ক্ষমার অযোগ্য। মানো? হ্যাঁ, শতভাগ মানি। তাহলে সিগনেচার করি এস দুজন মিলে। দুজন? এস না, দুজন থাকি। একলা করে দিও না। পারবো না, তুমি হিনেকটি রাত ঘুমোতে। ঘুমের জন্য চাই। বউ ফেলে অন্যের সাথে ইন্টিমেসিতে বাঁধে না, কিন্তু বেলা শেষে পৌঁছাই। বা এই 15 দিনের দূরত্বের দারুণ হিপোক্রেসি শিখেছ রবি। ওয়েল, আলাদা হতে চাও হও, চূড়ান্ত বিচ্ছেদ এখনই নয়। কখনো নতুন সম্পর্কে জড়িয়ে গেলে এসে বলো চোখ বুঝে সাইন করে দেব। সত্যি তো? হ্যাঁ সত্যি। লেহের পূর্ণ দাম্ভিকতায় উঠে দাঁড়ালো। এক মুহূর্ত দেরি না করে রাজকীয় পদক্ষেপে পা ফেলে বেরিয়ে গেল লইয়ারের চেম্বার থেকে। মিউচুয়াল ডিভোর্স হতে যাচ্ছিল আমাদের আর একটু হলেই। লেহেরের দাম্ভিকতা সম্পর্ক শেষ প্রমাণ করে যদিও বা দেয়, কিন্তু ওর সবসময় আমার কথা অল্পতেই মেনে নেয়ার সূক্ষ্ম প্রবণতা আছে। আজও খুব সহজে মেনে নিয়েছে। এতে আরো বেশি সুস্পষ্ট হয় লেহের আমার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে। রবি ছাড়া বিগত 5 বছর শ্বাস কিভাবে টানে শেখেনি লেহের। লইয়ারের চেম্বারে আসার পথে আমার ড্রাইভিং সিটের বা পাশে বসে লেহের যখন ফুল ভলিউমে আগুনের মিউজিক শুনছিল। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরেরও ম্যাপ। ব্যাগ ঝুলিয়েছি কাঁধে, নামবো রাজপথে। চারিদিকে ঝলমলে রোদ, কেটে যাবে আধারেরই ছায়া অবরোধ। চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গেরও অপূর্ব জীবন। হয়তো শিশির কণারও আছে, শুধু তার একান্ত একা আনন্দেরই ক্ষণ। আমি তখন ড্রাইভ করতে করতে আর চোখে আকাশ পানে চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে প্রার্থনায় ভেঙে পড়ি। বাঁচিয়ে দাও মালিক, কত শত পাপ তুমি মাফ করো। একটি কেবল ভুল করেছি, তাও পরিস্থিতির শিকার হয়ে। তুমি জানো আমি পচা শামুকে পা কাটি না, সেদিনও কাটিনি। পার্টির ড্যান্স ফ্লোরে ওই মেয়েটি নিজে ইচ্ছে করে এসে আমার ওপর পড়েছিল। যা ঘটেছিল সব ওই মেয়ের তরফ থেকে। আমার হাত ছিল না, নির্দোষ ছিলাম আমি। তবু এক মুহূর্তের জন্য শরীর ভেসে গিয়েছিল। গা ভাসানোর আনন্দের আতিশয্যে ভেসে ড্যান্সের জন্য টেনেছিলাম তাকে কাছে। কিন্তু বিশ্বাস করো, মন ভাসেনি। আমার মন অন্তরাত্মা সব জুড়ে শুধুই লেহের। তোমার এই বান্দা লেহের মাফ করছে না আমাকে। তুমি মাফ করা ওকে দিয়ে। হাজার বিচ্ছেদ হোক তবু রবি শুধুই লেহেরের। তুমি জানো, স্ত্রীর সাথে করা এই একটি গুনাহ মাফ করে দাও মালিক। যেভাবে পারো এই বিচ্ছেদ হতে দিও না। আমায় সম্মানিত করো লেহেরের চোখে, তা না হলে আমি শেষ হয়ে যাব। আকাশের মালিক কথা রেখেছেন, বিচ্ছেদ হতে দেননি। ভুলের গভীরতা অনেক বেশি ছিল। দূরত্বের যন্ত্রণায় যদি কিছুটা লাঘব হয়, প্রায়শ্চিত্ত হয় হোক। কিন্তু ভুলটা কি ইচ্ছাকৃত? ক্ষমা করা যায় না। না, লেহের চরিত্রের পিচ্ছিলতা সহ্য করতে পারে না, হোক সে এক মুহূর্তের জন্য। তা মেনে নিতে পারি না আমিও। সর্বোচ্চ নিরাপত্তার বেষ্টনীতে দাঁড়িয়ে তবু ভুল হয়ে যায় তাদের, যারা মানুষ। নিজেকে অমন মানুষ ভাবতে ইচ্ছে করছে না। যেতে যেতে লেহেরের এগিয়ে যাওয়া প্রতিটি পদক্ষেপের আর্তচিৎকার স্বীকারোক্তি দিয়ে গেছে, মানুষ হিসেবে আমি এক নিকৃষ্ট প্রাণী। নির্লজ্জ আমি, তবু ওর চলে যাওয়া পথের পানে চেয়ে আছি। লেহের নিশ্চয়ই এখনই ফিরে আসবে, এসে ঝাঁপিয়ে পড়বে ওকে হারানোর ভয় শুকিয়ে যাওয়া আমার বক্ষবিন্দরে। অথবা এস্তোবায় হেঁটে গিয়ে ঠিক ঠিক দেখতে পাবো কার পার্কিং লটে শাড়ির আঁচল কোমরে গুজে গাল ফুলিয়ে ফুসছে আমার স্বামী সোহাগী খ্যাপাটে বউ। পা বাড়ালাম সম্মুখে।
ফিরতে হবে। আমি ঘরের ছেলে। সময়মত ঘরে না ফিরলে সুশৃঙ্খলের করা নিয়মে বাধা আমার বাবা কথা বলা বন্ধ করে দেবে, যা আমার জন্য মৃত্যু সমতুল্য। দুজন মানুষের বোবা চেহারা আমি নিতে পারি না, বাবা এবং আমার স্ত্রী লেহের। সামনে এগুচ্ছি যত চোখ ঝাপসা হয়ে আসছে অপমানের লজ্জায়। জানি না, আমি সত্যিই জানি না কে আছে এই পথের শেষে। কোথাও কি কেউ আছে দাঁড়িয়ে আমার অপেক্ষায়? যাওয়াটা খুব ছোট, কেবল 3 অক্ষরের, লেহের। মন মানছে না, ডাকছে তাকে, ফিরে এসো পাখি, আমার পাখি, আমার একলা পাখি। লেহেরের সাথে বিয়ে হয়েছে 5 বছর। এই 5 বছরের প্রতিটি দিন লেহেরকে বিয়ের প্রথম দিনের মতোই পেয়েছি। মাত্র 19 বছরে বউ হয়ে এসেছে লেহের আমার ঘরে। ধনির দুলালি লেহের বাবার ঘরে দুঃখ দেখেনি চোখে। জীবনের দুঃখ বলতে যা কিছু সব আমি দিয়েছি, দেখিয়েছি। মেয়েটি আমার সব অপূর্ণতার সাথে দারুণ মানিয়ে গিয়েছিল। আমি সচ্ছল, ধনী নই। লাক্সারিয়াস লাইফের সমস্ত বিলাসিতার খরচ অফিস বহন করে। একটি নামকরা মাল্টি ন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আছি কয়েক বছর হয়। হাই অ্যাম্বিশাস পারসন মিস্টার রওনাক হাসান রবি আপন কর্মে বরাবরই সুদক্ষ এবং গোছানো। কোম্পানি আমাকে চিনতে ভুল করেনি, লুফে নিয়েছিল ডিমান্ড অনুযায়ী স্যালারিতে। আমিও আমার মেধা ও পরিশ্রমের পুরোটা দিতে কার্পণ্য করিনি কখনো। ফলে পদোন্নতি বেড়ে কাঙ্ক্ষিত চূড়ায় পৌঁছেছিলাম অল্প দিনেই। এখন আমার মাথার ওপর কর্তৃত্ব চলে শুধুই কোম্পানির সিইওর। আর কাউকে কৈফিয়ত দিতে হয় না আমাকে। কিছুটা বেপরোয়া জিদ্দি প্রকৃতির হলেও আমি ঘরে বাইরে 2 দিকেই একজন দায়িত্ববান পুরুষ, যে বাবার আদর্শে বড় হয়েছে। যদিও বাবার মতন সরকারি চাকরিতে আমার আগ্রহ ছিল না কখনো। বাবা খুশিহীন জীবন কাটিয়েছে, আমি মনে হয় পারতাম না। সংসারে টানাপোড়েন মেনে নিতে পারি না আমি। বাবা বুঝতেন বলে আমাকে সব দিক দিয়ে আগলে রাখতেন সবসময়, যেন অবৈধ কলুষতা আমায় ছুঁয়ে যেতে না পারে। অভাবে হাসতে শিখিয়েছেন বাবা। মা শিখিয়েছেন শুধু এক পট ডিম ভর্তা দিয়ে কিভাবে গরম গরম 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় পরিতৃপ্তির সাথে। সাথে থাকতো মায়ের হাতের খেজুর গুড়ের পায়েস। 2 চামচ মুখে দিতেই জিভে লেগে থাকতো বাকি দিনমান। প্রাইভেট ফার্মের এই জব আমার বাবার কাঁধের চাপ কমিয়ে দিয়েছিল। মা ডাইনিং টেবিল সাজায় হরেক রকম বাহারি রান্নায়। গর্জিয়াস স্যালারির সবটুকু তুলে দিয়ে আমার বাবার হাতে। আমার রিটায়ার্ড পারসন বাবা আমাদের সংসারের কর্তা। আমি আজন্ম তার ছোট্ট খোকা। বাবারই চাকরি জীবনের ঘনিষ্ঠ এক সহকর্মী বন্ধুর বাড়িতে ইনভাইটেশনে গিয়ে লেহেরকে দেখে বাবা। ওনার বন্ধুর ভাতিজি লেহের। ওই দিনই প্রস্তাব দেন সহকর্মী বন্ধুকে লেহেরকে পুত্রবধূ করার। আর্থিক স্ট্যাটাস কম্প্রোমাইজ করলে বাকি সব দিক দিয়ে আমরা লেহেরদের চেয়ে কোনো অংশে কম নই। তারা দ্বিমত করেননি। 1 মাসের মাথায় লেহের আমার ঘরে। অত্যন্ত হাসি খুশি সুখী সুখী একটি মেয়ে লেহের, দেখতে লেহেরের মতো সুন্দর। ঝর্ণা নদীর মতোই অপূর্ব সুন্দরী একটি মেয়ে। ভীষণ মায়াবী ওর ব্যক্তিত্ব। চলার ছন্দে রাজকীয় আভিজাত্যের দুটি ছড়ায় সারাক্ষণ। বোঝাই যায় পারিবারিক সুশিক্ষা ওকে মার্জিত, নত হতে শেখানোর পাশাপাশি আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে কতটা নম্রভাবে বা ফেলতে হয় সেই সবক দিতে ভোলেননি লেহেরের পূর্বপুরুষ। ওদের পরিবারের সবাই এমন। শুরু থেকেই লেহের একটু বেশি যেন বাধ্য আমার। অল্প কয়েকদিনে হয়ে উঠেছিল স্বামী সর্বেসর্বা ঘরণী, ঠিক যেমনটি চেয়েছিলাম আমি। নিজে অবশ্য বউ পাগল নই, তবে বউ আমার শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। লেহের ছাড়া ঘর চিন্তাই করতে পারি না। এই মুহূর্তে সেই ঘরেই ফিরেছি আমি, একাকী। ফিরে লেহেরের মুখ দেখবো না, এই অনুভূতি আমায় স্বস্তি দিচ্ছে না। বাসায় ফেরার পথে আমার ড্রাইভিং সিটের বা পাশ খালি। বারবার শূন্য সিটের দিকে তাকাতে গিয়ে কার অ্যাক্সিডেন্টের শিকার হলাম। 5 বছর লেহের নামক অভ্যস্ততা মাত্র একদিনেই লেহেরের অনুপস্থিতিতে আমায় পঙ্গু বানিয়ে ছাড়লো মননে এবং শরীরে।
কার অ্যাক্সিডেন্টে পা দুটো সেমি প্যারালাইজ হয়ে গিয়েছে। সার্জন বলে দিয়েছে ঠিক হতে সময় সাপেক্ষ ব্যাপার, হতেও পারে আবার নাও পারে। আজীবন আমার হিরো মেন্টর বাবার এই সংবাদ শুনে ভেঙে গুড়িয়ে গেলেন। কান্নার সুযোগ পেলেন না। চেয়ারে বসে কোলে তুলে নিলেন ছেলের জীবন যুদ্ধে পরাজিত মস্তক। দমলেন না, সামলে নিলেন। মা শুরু করলেন কৃচ্ছতা সাধনের অপার চেষ্টা। ছেলের চিকিৎসায় অডেল খরচ হয়েছে ইতিমধ্যে। হাতে আছে অল্প কিছু টাকা। মেডিসিন ফিজিওথেরাপিতে চলে যায় সেটুকুও কোর্স কমপ্লিট হওয়ার আগেই। ঘুমিয়ে গেছি ভেবে আমার মাথা চুলে আঙুল বুলাতে বুলাতে পায়ের কাছে তেল মালিশ ও তোমাকে ফিসফিসিয়ে বাবা বললেন, বুঝলে রবির মা, আমরা দুই বুড়ো বুড়ি দুদিন আগেও টেনশনে ছিলাম কিভাবে কাটবে আমাদের বেকার বৃদ্ধ জীবন। এই নাও শুরু করো। বাচ্চাটা আবার কোলে এসে পড়েছে। একে ঘরে পিঠে মানুষ করার দায়িত্ব দিয়েছেন ওপরওয়ালা। সন্তান ভালোমতো মানুষ করা বিরাট দায়িত্ব। বান্দার কাছে আল্লাহর আমানত হলো বাবা মায়ের কোলের সন্তান। বড় আফসোস করছিলে না ছেলে বড় হয়ে গেল, বয়সে বড় হয়ে গেল বলে বলে আমার মাথাটা চিবিয়ে খেয়ে নিচ্ছিলে। ধরো এবার ছেলের হাত। চলো হাঁটি হাঁটি পাপা করে আমাদের রবি সোনাকে হাঁটতে শেখাই নতুন করে, যেন আর কোনো লেহেরকে দেয়া কষ্টের মাসুল অভিশাপ হয়ে না ঝরে কোনো বাবা মায়ের পুত্র সন্তানের উপর। বাবার কথায় মা মুখে আঁচল চেপে ডুকরে উঠে পান খাওয়া লাল টুকটুক ঠোঁট চেপে ধরলেন আপন পুত্রের পায়ে। বাবার বুঝি হিংসে হলো মাকে। নইলে মাথার নিচে বালিশ ঠিক করে দিয়ে বাবা উঠে আমার পায়ের কাছে বসবে কেন? একটু ঝুঁকে মায়ের মতন চুমু খেলেন সন্তানের নির্জীব পায়ের পাতায়। আর চোখে দেখছি এ চোখ হয়ে যাওয়া দৃশ্য। বুকের জরুনি বাড়লো অসহ্য রকমের। লেহেরকে দেয়া কষ্ট বাবা মা জানেন তাহলে। এ লজ্জা লুকানোর জায়গা নেই। কোথায় যাব? বাজে চলে না। লেহের। চোখের অন্ধকার পাতায় ভাসছে লেহেরের অনিন্দ সুন্দর মুখখানি। একটি সফেদ পায়রা ডানা ঝাপটিয়ে উঠছে চোখের গভীরে। তার পায়ে একটি ছোট্ট রঙিন কাগজ সুতো দিয়ে বাঁধা। মন ডাকছে, আই পাখি কাছে আয় দেখি কি লিখা হতে। সাদা পায়রা ডানা ঝাপটিয়ে একেবারে নাকের ডগায় এসে বসল। দেখি অন্ধকার চোখের পাতায় ভাসমান রঙিন কাগজে লিখা আমারই বুক ফুলে বেরিয়ে আসা এক পরম স্বস্তিদায়ক বাক্য। পাখি, আমার সোনা পাখি বউ, তুমি এখনো আমার। সুদীর্ঘ 7 মাস লেহেরের সাথে যোগাযোগ নেই। আমি ইচ্ছে করেই করিনি। ফ্যামিলিকে বাধ্য করেছি লেহেরকে আমার অবস্থা ঘুণাক্ষরেও যেন না জানায় কেউ। জানায়নি। জানি ডাকলে চলে আসবে সে। কিন্তু এ অবস্থায় লেহেরের করুণা নিয়ে বাঁচতে ইচ্ছে করেনি। সুস্থ হয়ে নিজ পায়ে দাঁড়িয়ে বউ কোলে নিয়ে ঘরে ফিরবার চেষ্টা আমার ভেতরে প্রবলভাবে দাঁড়িয়ে ফিরছিল। বহুভাবে চেষ্টা করেছি নিজ পায়ে উঠে দাঁড়াতে, পারিনি। ফলে লাক্সারিয়াস জবটা ছাড়তে হলো। এখন আমি পুরোপুরি বেকার। বাবার পেনশনের টাকায় চলি। একটা ফ্ল্যাট ছিল বলে রক্ষে। অ্যাক্সিডেন্টের মাস 4 পর আমার বেকারত্বের যন্ত্রণা ঘোচাতে একটা কোচিং সেন্টার খুলে দিয়েছেন বাবা। দুজন মিলেই কোচিং সেন্টার চালাই। আপাতত টিচার আমি আর বাবা। আমাকে মানসিকভাবে সুস্থ ও আয় রোজগারে সবল স্বাবলম্বী করতে যে বাবা নিজের বেকারত্ব ঘুচিয়ে ফেলেছেন কখন তা বুঝতে পারেনি। বাবা ম্যাথ দেখেন, আমি ইংলিশ। খুবই ছোট পরিসরে শুরু করেছি। তোর সাথে একটি মেয়ে দেখা করতে এসেছে রবি। কে মা? চিনি না, আগে কখনো দেখিনি। বলল তোর কলিগ। বেশ সুন্দর মেয়েটা। নাম বলেছে। হুম, সুতপা বলল। বসার ঘরে বসিয়েছি। দেখা করবি? নিয়ে চলো। আম্মু হুইলচেয়ার ঠেলে নিয়ে এলেন বসার ঘরে। আমাকে দেখে সুতপা সালাম দিলে ইশারায় বসতে বললাম। আম্মু নাস্তা দিচ্ছেন বলে কিচেনে গেলেন। বিকেল 3:15 বাজে। বাবা বাসায় নেই, কোচিং সেন্টারে গিয়েছেন। আজ শরীর ভালো লাগেনি বলে আমি যাইনি। বাবার ওপর ডাবল প্রেশার পড়বে। সুতপাকে দেখে মনে হলো বাসায় না থেকে কোচিংয়ে গেলেই ভালো ছিল। স্যার, আমি কিছু বলতে চাই, মানে বলতে এসেছি।
নিষেধ ছিল আমার বাসায় আসার। সরি স্যার, অনুমতি না নিয়ে এসেছি। বললে অনুমতি দিতেন না তাই? কি জন্য এসেছেন? পার্সোনাল রিজন। আমরা পার্সোনাল রিলেশনশিপে আছি, ব্যক্তিগতভাবে পরিচিত। নো স্যার, অফিসিয়ালি আমরা কলিগ ছিলাম, এখন নই। এনিওয়ে, বলুন কি বলতে এসেছেন? এখানেই বলবো? অন্য কোথাও যাই? যেমন আপনার বেডরুমে কিংবা বেডরুম অ্যাটাচ ব্যালকনি হলেও চলবে, অথবা ছাদ। আপনার স্পর্ধা দেখে অবাক হচ্ছি সুতপা। মেয়েদের সিক্সথ সেন্স ছেলেদের চেয়ে সত্যিই প্রখর দেখছি। বুঝিনি কথাটা। আমার ওয়াইফ আপনার সম্পর্কে বলেছিল কিছু কথা। যেমন? যেমন সেদিনের সেই ইনসিডেন্ট ধরুন না। পার্টির ড্যান্স ফ্লোরে স্বল্প বসনা সুতপা আমার গায়ের ওপর এসে পড়া, এটা দৈবাৎ কোনো ঘটনা ছিল না, ইচ্ছাকৃত ছিল। আমার ওয়াইফ লেহের বলেছিল। শুনে আমি বকেছি ওর মিথ্যা অনুমানের জন্য। বিশ্বাস করিনি বলে আজ আমি হুইল চেয়ারে, নিঃসঙ্গ। অথচ লেহের সত্যি বলেছিল, তাই না? আমরা একান্তে কথা বলতে পারি স্যার, প্লিজ? বসার ঘরের চেয়ে সেই জোন বা প্রাইভেসি আমার বাসায় আর কোথাও নেই। আমরা সবাই আমাদের ব্যক্তিগত আলাপে ঘরে বসে সেরে নিই। বলুন কেন এসেছেন? আমার একগুয়েমির কারণে হাল ছাড়তে বাধ্য হলো সুতপা। সে আজকে স্লিভলেস শর্ট টপসের সাথে নীল রঙের মসলিন শাড়ি পরে এসেছে। একজন পুরুষের রক্তে আগুন ধরিয়ে দেবার জন্য যথেষ্ট। তাকে একবার শুধু তাকাতে হবে সুতপার নাভি 4 ইঞ্চির নিচে, যেখানে সে শাড়ির কুচিগুলো গুলেছে। কোমর হতে ঊর্ধ্বাংশে শাড়ির আঁচল থাকা না থাকা সমান। সাজসজ্জা দেখে মনে হচ্ছে সে কারো বাসায় না, র্যাম্প স্টেজে ওঠার জন্য তৈরি হয়েছে। আমার কিছুই ফিল হলো না। চোখ বন্ধ করে লেহেরকে দেখছি, চোখের মানসপটে আমার পাখিরা গাল ফুলিয়ে বসে আছে, যেন সে মুহূর্তে সুতপাকে দেখতে পাচ্ছে। আরে কি সর্বনাশ, এই মেয়ে দেখে আমাকে শায়েস্তা করার জন্য অন্য এক ছেলের সাথে ডেটে যাচ্ছে। গায়ে কাপড় সুতপার চেয়েও কম। আতঙ্কে চোখ মেললাম। অন্যন্য আমি কল্পনাতেও লেহেরকে কারো সাথে দেখতে পাই না। স্যার, আমাকে নিয়ে একটু সিরিয়াস হবেন। আমি ভাবছি আপনাকে নিয়ে। এখন তো আপনার ওয়াইফ নেই, ডিভোর্স হয়ে গিয়েছে। আপনি এখন মুক্ত। আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আপনি চাইলে আপনাকে এখনই এই অবস্থায় বিয়ে করতে রাজি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল সুতপা। ওর কথা শুনে এবার আমার সত্যিই হাসি পেল। মা এসেছে নাস্তা নিয়ে, 2 কাপ চা, মুড়ির মোয়া আর নারিকেলের নাড়ু নিয়ে। সুতপাকে সাধলেন। সুতপা কথার মাঝখানে মা আশায় বেশ বিরক্ত হয়েছে। সে মায়ের এগিয়ে দেয়া চায়ের কাপ নিয়ে টেবিলে রাখল, সিপ না নিয়ে। মা মেয়ে মানুষ, ঠিক বুঝে ফেলল সুতপার বিরক্তি। উঠে চলে যেতে উদ্যত হলে বললাম, আচ্ছা মা, তুমি কাকে বিয়ে করবে? স্তব্ধ হয়ে চেয়ে রইলেন মা। বুঝলাম আমার কথা বোঝেনি। একটু হেসে বললাম, আরে রাগ করো না। এই মেয়ে দাবি করছে সে আমাকে ভালোবাসে, আমি বললেই বিয়ে করে নেবে। এ হলো সেই মেয়ে যার জন্য লেহের ঘর ছেড়েছে। এখন সে এসেছে তোমার পঙ্গু ছেলেকে বিয়ে করতে। কি বলো তো, একে বিয়ে করে নেব? মা এতক্ষণে বুঝলেন কাহিনী কি। সুতপা ভরকে গেল মাকে সবকিছু বলে দিয়েছি দেখে। ভয়ে ভয়ে আমার মায়ের দিকে তাকালো। মা অবশ্য ওর দিকে ঘুরেও দেখল না। আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে কি সব বলতে বলতে হঠাৎ জোরে বললেন, আমি তোর বাবাকে ভালোবাসিনি। তোর বাবা আমাকে ভালোবেসেছিল বলে বিয়েতে মতো দিয়েছিলাম। একটা মেয়ে বিয়ের আগে কি পরিমাণ বেলেল্লাপনায় ওস্তাদ হলে পরে একটা বিবাহিত পুরুষের উপরে ঢলাঢলি করার জন্য গায়ে এসে পড়ে ভাবতে পারিস তুই? একটা বিবাহিত পুরুষ দেখতে যতই রাজপুত্র হোক না কেন, তাকে কোন ভালো বংশের মেয়েরা বিয়ে করার জন্য পছন্দ করবে না? জাতপাতহীন গুলো করতে পারে। এই মেয়ের চরিত্র ভালো না। তুই ওরে বিয়ে করতে চাইলে কর, কিন্তু এই বাসার বাইরে যে
একে এখনই আমার ঘর থেকে যেতে বল। মায়ের মুখের ভাষা শুনে সুতপা আগেই কানে হাত দিয়েছিল। শেষের বাক্য শুনে কেঁদে ফেলল। নাস্তার শহরটা নিয়ে মা কিচেনে চলে গেলেন প্রচন্ড রাগান্বিত হয়ে। অপমানে মুখ কালো হয়ে গেল সুতপার। চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। বলল, আমি সত্যি আপনাকে ভালোবাসি স্যার, এক বর্ণও মিথ্যে নয়। একটু ভাববেন আমাকে নিয়ে। শাড়ি খুলুন। জি বলেছি, শাড়ি খুলুন। নুড হয়ে র্যাম্প মডেলদের মতো আমার সামনে দিয়ে ক্যাটওয়াক করুন। স্যাটিসফাইড করুন আমাকে নিজেকে প্রেজেন্ট করে। If I feel attracted with your performance, then come and let's play in my bed. Are you crazy, sir? আপনি জানেন আপনি কি বলছেন? Yeah, I know. এটাই তো চাইছেন আপনি। সবার জন্যই তো এত কষ্ট করে নিজেকে পণ্য সাজিয়ে এনেছেন। যা বলছি করুন, নইলে বেরোন আমার বাসা থেকে। বিয়ের পরে করে প্লিজ। সুতপা কাতর কণ্ঠে নখরা শুরু করেছে। রাগটা আমার বাড়ল দ্বিগুণ। কতটা নিচু স্তরের মেয়ে হলে এমন কথা শুনেও ঠিক থাকতে পারে ভাবছি সেটাই। আপনাকে খেলাধুলা পর্যন্তই মানাবে সুতপা। ওয়াইফ ম্যাটেরিয়াল কোনো এঙ্গেল থেকেই নন। আপনি এবার আসুন। ও হ্যাঁ, লেহের এখনো আমার স্ত্রী। সুতি শাড়ির আড়াল থেকে মাঝে সাঝে আমার ওয়াইফের ইঞ্চিখানেক ফর্সা পেটুকি দিয়ে আমাকে জ্বালাতো ভীষণ। ওইটুকু দৃশ্য দেখার জন্য কখনো কখনো আমি অফিসে যাওয়া বাদ দিয়ে সারাদিন লেহেরের পিছু পিছু ঘুরেছি। আমার বাবা মায়ের সাথে রাত 3টা পর্যন্ত লুডু খেলতে গিয়ে লেহের ভুলে যেত রবি নামক ওর একজন স্বামীও থাকে এ বাড়িতে। ফজরের আজান শুনে বাবা মায়ের মনে পড়তো তাদের ছেলে সারাটা রাত বেডরুমে একলা পড়ে আছে। লুডুর বোর্ড উল্টে ফেলে লেহেরকে তারা দিত রুমে যেতে। ভোরবেলা লেহের যখন চুপি চুপি চোরের মতো বেডরুমে ঢুকতো, দেখতো আমি বসে বসে টিভি দেখছি কিংবা বই পড়ছি। সেই দিন আর অফিস করা হতো না আমার। বিয়ের 5-6 বছরে লেহেরকে ছাড়া একটি রাত চোখের পাতা বন্ধ করিনি আমি। আজ 7টা মাস হয়ে যাচ্ছে লেহেরকে দেখি না। স্রেফ আপনার জন্য আমার একটা দিন কাটে জাহান্নামের আগুনে বসে। কেমন লাগবে বলুন তো বিয়ের পর আপনার স্বামীকে আরেকটি মেয়ের বাহুডোরে দেখতে? যেমন লাগবে ঠিক তার চেয়েও ভয়ঙ্কর কষ্টের ভেতর দিয়ে গিয়েছে আমার লেহের। যে মেয়ে জীবনে দ্বিতীয় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকায়নি, সেই মেয়েটি আমাকে বিশ্বাস করার শাস্তি ভোগ করছে। আমি দোয়া করি লেহেরের মতো বিনা দোষে শাস্তি ভোগ করতে আপনার যেন না হয়। এখন আপনি আসুন সুতপা। নেক্সট টাইম আপনার ছায়া যেন আমার ঘরের ত্রিসীমানায় না পড়ে। খেয়াল রাখবেন। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে সুতপা বেরিয়ে গেলে মা দরাম করে দরজা লাগিয়ে এসে আমাকে কষে কয়েকটা থাপ্পড় দিলেন গালে। ইচ্ছামতো মেরে আবার নিজেই আমার মাথাটা বুকে জড়িয়ে কাঁদছেন আর বলছেন, কি সব মেয়ের ছায়া পড়েছে তোর গায়ে, যাদের গায়ের আবরু ঢাকার মতো কাপড় নাই। এই শিক্ষা দিয়েছি আমরা তোকে। নিজের বাবা মাকে দেখেছিস এসব করতে কখনো? কোত্থেকে শিখলি তুই? লেহেরকে কেন ছাড়লি বাবা? আমার এত ভালো সংসারী মেয়েটাকে কেন কষ্ট দিলি? ওরে এখন কেমনে ফিরে আনি বল? কাঁদতে কাঁদতে মা হাইপার হয়ে উঠছে। আমার মুখে হাত বুলাতে গিয়ে টের পেল গাল ভেজা। ব্যাস অমনি আমার মায়ের কান্না শেষ। 7 মাস পর আবারও সেই লয়ারের চেম্বারে। লেহেরের সাথে চূড়ান্ত বিচ্ছেদ হতে যাচ্ছে। ওর পরিবার বিয়ে ঠিক করেছে লেহেরের। বাবার মুখে শুনি, দুই পরিবারের সবাই এতদিন জানতো আমার সাথে লেহেরের 7 মাস আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের পাকা কথার সময় লেহের বিয়েতে অস্বীকৃতি জানালে সবাই নড়ে ওঠে। পারিবারিক প্রেসারে পড়ে লেহের সত্য বলে দেয়। লেহেরের বাবার রিকোয়েস্টে ফের আরো একবার মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থা করেন বাবার বন্ধু। চেম্বারের বাইরে হুইল চেয়ারে বসে অপেক্ষা করছি। লেহের এখনো এসে পৌঁছেনি। মনে মনে তৈরি হয়েছি বাধা হব না। সুন্দর একটা জীবন লেহের ডিজার্ভ করে। সেই সুন্দরতম জীবন দেয়ার ন্যূনতম যোগ্যতা নেই আমার। লিফট থেকে অ্যাশ কালারের গর্জিয়াস শিফন কাতান শাড়ি পরিহিতা অনিন্দ সুন্দর একটি মেয়ে রাজকীয় পদক্ষেপে এগিয়ে আসছে লয়ারের চেম্বার অভিমুখে। হয়তো কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাওয়ার পথে এখানে এসেছে।
বিয়ের দিন ছাড়া লেহেরকে বিবাহিত জীবনের 5 বছরে গর্জিয়াস সাজে দেখিনি। হুটহাট সারপ্রাইজ দিতে গভীর রাতে মেয়েটি ভীষণ চঞ্চল হয়ে উঠত। শুধু আমার জন্য বিশেষভাবে নিজেকে সাজাতো লেহের। সারাটা রাত তাকে স্পর্শ করতে না দিয়ে এত দুষ্টুমি করত মেয়েটা বলার বাইরে। নাজেহাল করে ছাড়ত। শেষে নিজেই ক্লান্ত হয়ে টুপ করে এসে বুকের মধ্যিখানে ধরা দিত। ছোট আমার বেডরুমটা তখন স্বর্গীয় সুখে ভরে যেত, শুধু ওই মেয়েটির জন্য। যে মেয়েটি সুদীর্ঘ 7টি মাস পরে মুহূর্তে দৃঢ় পদক্ষেপে আমার দিকে হেঁটে আসছে। লং লেয়ার কাট পেশির মাথার আমার প্রিয় চুলগুলো তাকে ছড়িয়ে জড়িয়ে আছে 3 দিক থেকে। দেখেই বোঝা যায় তার গোলাপি গালে ফাউন্ডেশনের প্রলেপ পড়েনি। অবশ্য দরকারও নেই। মেকআপও ভীষণ ম্লান লেহেরের ন্যাচারাল সৌন্দর্যের কাছে। কি সুন্দর লাগছে লেহেরকে, আগের মতোই অপরিবর্তিত। এ দর্শনে বিয়ের প্রথম দিনের কথা মনে করিয়ে দিল সে নতুন করে। এই 7 মাসে চোখের কোলে মেঘ জমেছে আমার প্রেয়সী। এতটুকুই যা চোখে লাগছে। আগে ঝলমলে রোদ খেলা করতো লেহেরের চোখের চারপাশ জুড়ে। মেঘের ছায়া ছিল না ওখানে। লেহেরের ডান পাশে লেহেরকে ঘিরে অত্যন্ত সুদর্শন এক যুবক এসেছে। আগে দেখিনি কখনো। তবে গতকাল বাবা লেহেরের হবু বরের ছবি দেখিয়েছিলেন। যুবকটি নিঃসন্দেহে ছবির চেয়ে অনেক বেশি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আমি ওর অর্ধেকও কখনো ছিলাম না। আর এখন একবার দেখে কেউ দ্বিতীয়বার ভুল করে আমাকে দেখতে চাইবে না। দীর্ঘ 7 মাস পর চোখাচোখি হলো আমাদের। কপাল কুঁচকে লেহের এক ঝলক দেখলো আমায়। দৃষ্টিতে মায়াবী করুণা ঝরিয়ে প্রবেশ করলো লইয়ারের চেম্বারে। লেহেরের চাহনিতে বুঝতে পেরেছি আমার রমণী আমায় হুট করে এক নজরে চিনতে পারেনি। চেনার কথা নয়। এই 7 মাসে আমি পুরোদস্তুর আরাবিয়ান সুফি হয়ে গিয়েছি। যে কেউ দেখলে ভাববে তাবলিগ করি, অথবা পহেজগার হুজুর টাইপ কিছু। হুজুরদের দিকে ফ্যাশন সচেতন আধুনিক মেয়েদের মনোযোগ দৃষ্টি দিয়ে তাকাতে দেখিনি। স্বামী সোহাগী লেহের এমনিতেও ভিন্ন পুরুষে অ্যালার্জি ছিল। সেই অর্থে আমার দিকে তাকানোয় অমনোযোগী হওয়া খুব স্বাভাবিক। একসময় উচ্চবিত্তের নানান জম্পেশ পার্টি দাপিয়ে বেড়ানো রকস্টার, তুখোর দাবারু। বিলিয়ার্ডে সুচতুর প্রতিপক্ষকে ঠান্ডা মাথায় হারিয়ে প্রতিটি চার্লসিকের অগ্রভাগে টুকে দিয়ে জিতে যাও মিস্টার রওনাক হাসান রবিকে সহসা দেখে আজ আর চিনবে না। চেনার চেষ্টা করতে গেলে বিষম খাবে। মাসল সর্বস্ব দেহ শস্য কবেই হারিয়েছি। নৈশর্যে বীর্যে পরিপূর্ণ পৌরুষ দীপ্ত চেহারাটুকু। সেখানে স্থান নিয়েছে মুখভর্তি মুঠো সমান ঘনকালো কুচকুচে দাড়ি। হেয়ার ড্রেসিং করা হয় না কতদিন। পুরোটা চওড়া কপাল আর চোখের অর্ধেক ডুবে থাকে রাশি রাশি চুলের আড়ালে। চোখে ভারী ফ্রেমের পাওয়ার চশমা পরছি বেশ কিছুদিন হয় তাই রক্ষে। নইলে চুলের যন্ত্রণায় তাকানো মুশকিল হয়ে যেত। আশেপাশের বাসার মায়ের প্রতিবেশী বান্ধবী আন্টিরা এসে অবাক তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে আমি কি সেই ছেলে যাকে তারা খুব স্নেহ করে রবিসোনা বলে ডাকত। এখনো অবশ্য ডাকে। সেই ডাক আগের মতো শুনতে লাগে না। ওতে মিশে থাকে দীর্ঘশ্বাসের হাহাকার। ও হ্যাঁ, আমিও কিন্তু আমাকে চিনতে পারি না। আয়না দেখি না 7 মাস হয়। বাবাই আমার আয়না। বাবা হাসলে মনে হয় আমি ভালো আছি। বাবার মন খারাপ ভাব বলে দেয় চিকিৎসায় উন্নতি হয়নি আমার অকেজো পা দুটোয়। 5 বছরের সংসার ছিল লেহেরের সাথে আমার। এই 7 মাস পরে এসে একদম অচেনা আমরা। বাবা এসেছেন আমার সাথে। পঙ্গু সন্তান একাকী ঘরে ফেরায় সমর্থ নয়। পুত্র সন্তানের এ অবস্থায় বাবার চেয়ে বিকল্পহীন বন্ধু আর হয় না। আমার সবকিছুতে বাবাই নার্সিং করেন নিজ হাতে। খুব ইচ্ছে করছে হুইলচেয়ার থেকে লাফ দিয়ে বাবার কোলে চড়ে বসি। বাবা বাঁচিয়ে নিক আমায় পৃথিবীর যাবতীয় বিপদ আপদ দুঃখ দুর্দশার নিদারুণ যন্ত্রণা থেকে। আজকে কিন্তু আমি আকাশের মালিকের কাছে কিছু চাইনি। তাকাইনি আকাশ পানে। মনে চাই লেহের ভালো থাকুক। তবু কোথায় জানি তানপুরার একটি তার ছিঁড়ি ছিঁড়ি করে ছিঁড়তে চাইছে না। বুকের মধ্যিখানে হিংসুটে দাবানল পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে কল্পনায় লেহেরের হবু বরকে। বাবা ঠেলে নিয়ে চললেন লো ইয়ারের চেম্বারের ভেতর।
পাশাপাশি দুটো চেয়ারে বসেছে ওরা দুজন। যেখানটায় আমার থাকার কথা ছিল সেখানে নেই আমি। জীবনের পরিস্থিতি বদলে যাওয়ার সাথে সাথে বদলে যায় সামাজিক অবস্থান। আমার না থাকা জুড়ে কোনো শূন্যতা নেই। পাশে বসে আছে লেহেরের হবু বর। তিনি লেহেরকে কানে কানে কিছু বললেন। শুনে ভীষণ লাজুক অথচ ক্ষীণ একটা বিষণ্ণ হাসি হাসছে লেহের, যে হাসি প্রাণহীন কিন্তু গোলাপি আভায় আরক্তিম। কোনো উত্তর করল না লেহের। এক মনে ডিভোর্সের পেপারসে ওর মায়াবী চোখ বুলিয়ে নিচ্ছে। দৃষ্টি যে অনুভূতিহীন হতে পারে তা এ মুহূর্তে লেহেরকে না দেখলে আমি বুঝতাম না। সংসার জীবনের 5-6 বছর কখনো এ দৃষ্টি দেখিনি লেহেরের চোখে। বুকের খাঁচা শূন্য, তবু কেন জানি মনে হলো সেখানে কিছু ছিল যা লেহেরহীন 7টি মাস আমায় সামলে নিয়েছিল। এখন হুট করেই নেই। আশ্চর্য। বুকের শূন্য খাঁচায় সেই কিছু নেই হয়ে গেল। সুদর্শন ভদ্রলোকটিকে যখন লেহেরের পাশে দারুণ মানিয়েছে অনুভব করছি। নিজেকে আমার কখনো খুব একটা মানানসই লাগেনি লেহেরের পাশে। বাবার অনুরোধ রক্ষাতেই বুঝি বাবার সহকর্মী বন্ধু তার ভাতিজিকে আমার মতন এমন বেমানান পাত্রের হাতে তুলে দিয়েছিলেন। হয়তো এই পুরো ক্রেডিট আমার বাবার। লেহেরের মতো উচ্চবিত্ত ঘরানার এমন বিদুষী মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া আমার নিজস্ব ক্রেডিটে অর্জন করা হতো না। এই ছেলেকে দেখে অন্তত তাই মনে হলো। লেহেরের পরিবার তাদের মেয়েকে এবার যে মনের মতো পাত্রস্থ করছে তা বলে দিতে হয় না। ভয়ানক হীনমন্যতা পেয়ে বসলো আমাকে। ধুরাবল তাবল কেন ভাবছি, নাকি চাইছি এই পঙ্গুত্বকে লেহের করুণা করুক, করুণা করে ফিরে আসুক। কিন্তু তারপর পারবো অসম্ভব রূপসী স্ত্রীকে তার প্রাপ্য মর্যাদা দিতে? কি আছে আমার? চাকরি নেই, স্মার্ট একটা স্যালারি নেই যা দিয়ে আমার পরিবারের ন্যূনতম হাল ধরতে পারি। কোচিং সেন্টারের আয় হয়তো বুড়োবুড়ির সাথে তাদের পঙ্গু ছেলের দুবেলা দুমুঠো ভাত জুটে যায়। বাবার পেনশনের টাকায় চলে চিকিৎসা, মেডিসিনের খরচ। বেশ টানাটানি লেগে আছে 7 মাস ধরে। সেখানে আরো একজন সদস্য বেড়ে যাওয়া মানে ওই 2 বেলার খাবারে কারোরই পেট সিকিভাগ ভরবে কিনা সন্দেহ। আল্লাহ, কিভাবে চলবে আমার বাবার সংসার? বুঝলাম চরম বাস্তবতা আমায় বুঝিয়ে দেয়া শুরু করে দিয়েছে। লেহের নামক বুকের মধ্যিখানের খাঁচায় আর কোনো অবাস্তব স্বপ্নের স্থান দিস না রবি। ধনির দুলালিকে ইচ্ছে করে কষ্টের জীবনে টেনে আনা অমানবিক জুলুম করার স্বামীর। আমার মা বৃদ্ধ বলে হয়তো কিছু বলে না বাবাকে। বৃদ্ধ বয়সে নিশ্চয়ই লাইফ রিস্টার্ট করা যায় না। অভাব নিয়ে মাকে খিটিমিটি করতে দেখিনি কখনো। আমি আগে করতাম। পঙ্গু হয়ে হুইলচেয়ারে বসার পর বোবা হয়ে গিয়েছি। বাবা চিরদিনই কৃচ্ছ্রতা সাধনে অভ্যস্ত। এত অল্পতে খুশি খুশি বাঁচে বাবা। লেহের অনেকটা আমার বাবার মতো। অল্পতেই হেসে গড়াগড়ি খায় মেয়েটা। তবু হৃদয় পঙ্গুত্বের প্রান্তে দাঁড়িয়ে স্বার্থপর হোক চাইছে না। লেহেরের পাশে সুদর্শন ছেলেটির ব্যক্তিত্বে আভিজাত্যপূর্ণ জৌলুসের বিভা ছড়াচ্ছে লেহেরেরই মতন। মেড ফর ইচ আদার ওদের দুজনের বেলায় দারুণ মানায় বুঝি। আমার ঠোঁট কাঁপছে অভিমানে অকারণ ভাবতে গিয়ে। নিয়তি আমায় একটু করুণা করে দিত যদি, একটু মায়া, ভালোবাসা, হয়তো আমি পঙ্গু হতামই না। জবটা থাকতো। নিশ্চয়ই লেহেরেকে ছাড়া রবি 7 মাস কেন 7 দিনও থাকতে চাইতো না। অসহায়ত্ব মানুষকে মনে মনে মেরে ফেলে। মাথা উঁচু করে তাকাতেই দেয় না। আজকাল আকাশ দেখতে ঘাড় ধরে আসে। বেশিক্ষণ চেয়ে থাকতে পারি না। লয়ারের চেম্বারের পিয়ন ছেলেটা অন্য পাশের একটি চেয়ার সরিয়ে নিলে বাবা আমার হুইলচেয়ারটি ঠেলে সেখানে সেট করে দিলেন। লেহেরের দিকে বিস্মিত দৃষ্টি মেলে তাকিয়ে আছি। লেহের আমায় চিনতে পারেনি, এটা আরো বেশি সুস্পষ্টভাবে প্রমাণ হলো যখন লয়ারের টেবিলের সামনে পেপারসে সই করতে ব্যস্ত হয়ে পড়ল লেহের। একটিবার চোখ তুলে দেখছে না আমায়। দেখার কথা নয়। এই মেয়ে নিজের মানুষ ছাড়া অন্যকে দেখে অভ্যস্ত নয়। তাই বলে এখনো তো পুরোপুরি পর হয়ে যায়নি। কিছু সময় এখনো বাকি। একটি দস্তখত করতে অনেক সময় লাগে না আমার, লেহেরের লাগে। বেশ সময় নিয়ে নাম দস্তখত করে লেহের। অতটুকু সময় যথেষ্ট একাধিকবার চোখের পলক তুলে দেখা।
একটিবার তাকাও লেহের। সময়ের আগেই এতটা অচেনা হয়ে যেও না। পর হয়ে যাওয়ার আগেই শেষবার। একবার অন্তত এই হুইল চেয়ারে বসা মানুষটির দিকে স্ত্রীর চোখে চাও লেহের। তুমি আমার কত চেনা সে কি জানো না। আমার মন যখন স্মৃতিধারিত অতীত, যন্ত্রণাকাতর বর্তমান নিয়ে নানান সুখ দুঃখের অনুভূতির লড়াইয়ে অস্থির, অমন একটা মুহূর্তে সিগনেচার করা বাদ দিয়ে কলমের উল্টো পিঠে আটকানো কলমের নিব দাঁত দিয়ে কামড়ে ধরে কলম থেকে টেনে আলাদা করল লেহের। এটা ওর মুদ্রাদোষ। কলমের নিব চোখের সামনে পড়বে আর লেহের ওটাকে অক্ষত রাখবে, কখনোই না। একটা সময় ছিল যখন কলমের নিব খুলে আমি ওর দাঁতের ফাঁকে দিয়ে বলতাম, নাও কামড়ে, তারপর ফেরত দাও, নইলে আমার সদ্য কেনা কলমটাও যাবে। শুনে লেহের আমার গলায় ঝুলে হেসে কুটি কুটি হতো। তারপরে ওই মেয়ে কলমের নিব দাঁত দিয়ে চিবানো বন্ধ করেনি। কখনো কখনো কি হতো, আমি ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছি আর সে এসে আমার কোলে আরাম করে বসে কলমের নিব নিয়ে দাঁত দিয়ে খুঁড়তে লেগে যেত। আহা, কতই না দুষ্টুমি ছিল সেই ক্ষণগুলো। গুরুত্ব দেয়া হয়নি তখন। স্রেফ বোরিং সময় থেকে বের হতে মাঝে মাঝে দুষ্টু লেহেরকে একটু কাছে টেনে নিতাম। ভাবনা থেকে সম্বিত ফিরল যখন লেহের অত্যাশ্চর্য হয়ে আমাকে দেখিয়ে বাবাকে জিজ্ঞেস করল, বাবা উনি কে? অসুস্থ একজন পঙ্গু মানুষের কি প্রয়োজন মিউচুয়াল ডিভোর্সে? অন্য সাক্ষ্যদাতা কি পাওয়া যায়নি? রবি কোথায় বাবা? ওকে আসেনি এখনো? আমার বাবাকে পূর্ণ সম্মান দিয়ে বাবা ডাকতে ভোলেনি লেহের এখনো। ব্যাপারটি তীব্র ভালো লাগায় আমার চিত্ত চঞ্চল করে তুলল। কৃতজ্ঞতায় চোখ দুটো ভিজে উঠছে বুঝতে পেরে সেটাকে আড়াল করতে বাবা কিছু বলার আগেই আমি মুখ খুললাম। সামান্য হেসে লেহেরের দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম লেহের, কেমন আছো? সাক্ষ্যদাতা হয়ে আসিনি, আমার নামের দস্তখত দিতে এসেছি। চেননি বোধ হয়। আমি রবি। আমি রবি। কথাটা যেন লেহেরের কানে ও চোখের দৃষ্টিতে বিধ্বংসী বোমা ফাটালো। ও এতটাই চমকে উঠল যেন পায়ের নিচে ভূমিধ্বস শুরু হয়েছে। প্রচন্ড জোরে চেয়ার পেছনের দিকে ধাক্কা দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো লেহের। ওর আকস্মিক বডি রিফ্লেকশনে লইয়ার সহ চেম্বারের ভেতরের সবাই বজ্রাহতের মতো জায়গায় জমে গেছে, শুধু আমি বাদে। এটাই ঘটার ছিল, ঘটবে জানা কথা। নিজের স্ত্রীর শরীরের প্রতি ইঞ্চি ইঞ্চি বাকের গোলকধাঁধার রহস্য স্বামী হিসেবে যেমন চিনি, মন ও মস্তিষ্ককে জানি তার চেয়ে বেশি। লেহের আমার স্ত্রী, এক পৃথিবী ব্যথা নিয়ে আমার দিকে অনিমেষ চেয়ে আছে শুকনো চোখে। হোক আর একটু ক্ষণিকের বেঁচে থাকা সম্পর্ক। সেই সম্পর্কের ছিঁড়ি ছিঁড়ি সুতোর বন্ধনের সূত্র ধরে আমি আমার মিসেস রবি লেহেরের চোখে সাহারা মরুভূমির বালুর বন্যায় দাঁড়িয়ে মরুঝড় দেখছি। কিছু মুহূর্ত এভাবেই কেটে গেল আমাদের একে অন্যের দিকে তাকিয়ে। বাবা হুঁশে ফেরালেন আমাদের দুজনকে। আমায় পরিচয় করিয়ে দিলেন লেহেরের হবু বরের সাথে। আমরা একে অপরের সাথে শেক হ্যান্ড করছি এমন সময় লেহের আমার কোলের ওপর ঝাঁপিয়ে পড়ল। পরেই সশব্দে কাঁদতে শুরু করেছে। বুকের ভেতর প্রশান্তির হিল্লোল ছন্দ তুলে বইছে ঝড়ের বেগে। ঠিক আগের মতোই আছে সে। একটু যদি নিজের ব্যথা লুকিয়ে রাখতাম, টের পেলে এলাহি কাণ্ড ঘটিয়ে ছাড়ত লেহের। রবির সুখ দুঃখের হিসেব চাই তার কড়াগণ্ডায়। আর সেই রবি পঙ্গু হয়ে বসে আছে হুইল চেয়ারে, সে গুণাক্ষরেও জানল না। কান্নাটা সেই জন্যই। থ্যাঙ্কস আকাশের মালিক। ব্যথা লুকিয়ে রাখার নিয়ামত দিলে, তাও এত দামি। এরই নেই পাপি বান্দা কেমনে শোধ করি বলতো। আপাতত আরেকটু চেয়ে নিই। এই যে এই হারিয়ে ফেলা মহামূল্যবান সম্পদ আমায় তুমি ফিরিয়ে দিলে, একে আগলে রাখার সামর্থ্য দাও। অথর্ব করে রেখো না, নইলে যে এই সম্পদ চোখের অশ্রুতেই ভেসে যাবে। চেয়ে দেখো তার কান্না। এত নিষ্ঠুর তো তুমি নও। অপূর্ব সুন্দর মেয়েটি কাঁদতে কাঁদতে আমার পরনের ধবধবে সাদা পাঞ্জাবির বুক ভাসিয়ে দিচ্ছে। শুধুই কি তাই? কেউ দেখছে না, টেরি পাচ্ছে না, শব্দ তুলে স্বামীর বুকে লুকিয়ে কান্না করা মেয়েটা কাঁদতে কাঁদতে আমাকে আচ্ছামত কামড়ে দিচ্ছে। কখনো বুকে, কখনো কাঁধে দাঁত বসিয়ে দিচ্ছে। কোনো কিছু নিয়ে শাসন করে ওর দিক থেকে একবেলা মুখ ফিরিয়ে নিতাম যদি, পরের বেলায় সে গাল ফুলিয়ে কাঁদতে কাঁদতে আমাকে যাচ্ছে তাই করে ছাড়তো কামড়ে দিয়ে।
ও কি আর বলবো, আঙুলের নখ দিয়ে গলায় গালে খুবই সুন্দর করে ফাঁসাতে আঁচড়ও কেটে দিত যাতে নেক্সট ডেতে অফিসে গিয়ে লজ্জায় পড়ি। মাইরি বলছি, ভালোই ফাঁসতাম। এখন অবশ্য আঁচড় কেটে দিচ্ছে না, পিঠে নখ বসিয়ে খামচে ধরে আছে শুধু। প্রচন্ড অভিমানে ক্রেজি হয়ে উঠছে লেহের। রবির আদরের উষ্ণতা না পেলে ওর ভেতরের কষ্টগুলো বাড়তেই থাকবে। চেম্বার ভর্তি মানুষের সামনে যদিও চেষ্টা করলে পারি ওকে শান্ত করতে, কিন্তু না, নিজের প্রায়শ্চিত্ত শেষ হয়নি আমার। এ ব্যথা কিছুই না সেই তুলনায়। এখনো ঠিক করে জড়িয়ে ধরিনি লেহেরকে। বাবার সামনে ফ্রি নই, লজ্জা লাগছে। লেহের আর বাবা, শ্বশুর ছেলের বউনা পুরোই বাপ বেটি। সেই অর্থে লেহের সুবিধা ভোগ করে বেশি। বাবা মায়ের সামনেই সে আমাকে অনায়াসে জড়িয়ে ধরতে পারে। ঘুম টুকটাপ করে চুমু খেয়ে নেয়। চোখে আমার তখন সর্ষে ফুল। কেন জানি একটু উগ্র হতে মন চাইছে। খানিক নির্লজ্জ আদব লেহাজহীন হই যদি বাবা কি খুব বেশি মাইন্ড করবে? বকবে কি? কই দুষ্টু লেহেরকে তো কিছুই বলে না বাবা। মনের সব দ্বিধা ঝেড়ে ফেলে খুব খুব সাহস করে ওয়েস্টার্ন মুভির হিরোদের মতো এক হাতে লেহেরের কোমর শক্ত করে জড়িয়ে কাছে টেনে ভালো মতো করে বসিয়ে নিচ্ছি। চেম্বারের ভেতর কে আছে না আছে কারো দিকেই না তাকিয়ে অন্য হাতে লেহেরের শাড়ি পরা পা দুটো আমার নিস্তেজ হাঁটুর উপর তুলে দিয়ে শক্তভাবে ধরে আয়েশ করে বসালাম বউটিকে নিজের কোলের উপর। এইটুকু কেয়ারে পোষা পাখিটার কান্না আরো বাড়ল। বুকের মধ্যেখানে মিশিয়ে চোখের পানি মুছিয়ে দেয়ার বাহানায় আলতো করে ওর ভেজা ঠোঁটে আঙুল বুলিয়ে দিতেই লেহেরের শব্দ করে কান্নার আওয়াজ হুট করেই উধাও। তবু স্বামী পাগল স্ত্রীর কান্না ছুঁয়ে গেল উপস্থিত সবাইকে। সবার চোখের কোণ ভিজে উঠেছে। ঘুম সেই সুদর্শন যুবকেরও। চারদিকে তাকানোর সময় নেই আমার। সুদীর্ঘ 7-7টি মাস স্ত্রী বিরহে নিঃশেষ আমি। আমার ভেতর বাহিরের সবখানে লেহেরের অশ্রুর লোনা স্রোত। সেই স্রোতে ভাসছে আমার সুফি টাইপ মুখের ঘনকালো দাড়িগুলো। বাবা প্রতিদিন মাথার চুলসহ আমার দাড়িগুলো যত্নের সাথে ব্রাশ করে দেয়। লেহের হয়তো বাবাকে আমার সব কাজ থেকে আজকের পর ছুটি দেবে। ভীষণ হিংসুটে বউ কিনা তাই। আমাকে ছুটি দেয় না কাউকে। প্রেয়সীর কান্না জানান দিচ্ছে আমার একলা থাকার দিন ফুরালো। বাবার দিকে তাকিয়ে হৃদয় নিঃশব্দে কথা বলছে, বাবা তোমার ছুটি। এই দেখো আমার বউ এসেছে। বাবা কি ছেলের চোখে ভাষা করলেন জানি নে। চেষ্টা চলল অন্যদিকে। মাখনের মতো নরম দুহাতে গলা জড়িয়ে কাঁদতে থাকা মেয়েটিকে বাবা কিছুতেই তার পঙ্গু ছেলের কোল থেকে মাটিতে নামাতে পারলেন না। অন্যরাও চেষ্টা করছে না যে তা নয়। লেহের গায়ের সাথে সেটে বসেছে। তার নরম হাত দুটি দিয়ে আমার দুই দিকের হাতের আর্মস আঁকড়ে ধরেছে এইভাবে যেন ছেড়ে দিলেই আমি পেপারসে সিগনেচার করে দেব। পাগলিটা জানি না আজ সে নিজেরই অজান্তে আমার মাথার ওপর থেকে মৃত্যুর পরোয়ানা তুলে নিয়েছে। হ্যাঁ, ছেড়া ওইদিকেই ধাবিত হয়েছিল লইয়ারের চেম্বারে আসার সময়। লেহের কোলে চড়ে বসার পর থেকে আমার শরীরে একটা অন্যরকম ফিলিংস হতে শুরু করেছে। বিশেষ করে কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত। সেন্সহীন আমার প্যারালাইজ পা দুটো ব্যথায় চিনচিন করছে। আশ্চর্য, অ্যাক্সিডেন্টের পর থেকে একবারও করেনি। বাবা মা রোজ সময় করে নির্দিষ্ট পয়েন্টে হালকা বাড়ি দিয়ে দেখে কিছু ফিল করি কিনা। করিনি। কিন্তু লেহের কোলে ঝাঁপিয়ে পড়ার সময় পায়ে পায়ে বাড়ি লেগে ব্যথা অনুভূত হয়েছিল। সেটাই বেড়ে চিনচিনে ব্যথায় রূপ নিয়েছে। খুশিতে আমারও লেহেরের মতো শব্দ করে কাঁদতে ইচ্ছে করছে। পারছি না। কনফার্ম না হয়ে বলে দিলে স্বপ্ন দেখা শুরু করবে সবাই। আমি স্বপ্ন ভাঙার যন্ত্রণা জানি। না বলবো না, আগেই বলবো না। আচ্ছা বাবাকে একটু বলি। একটু, বেশি না। লেহেরকে দু হাতে আর একটু শক্ত করে ধরে বাবার দিকে চেয়ে বললাম, থাক বাবা, ও কোলেই থাক। পা ব্যথা করছে আমার। হয়তো এই মেয়ে এবার আমায় দাঁড় করিয়ে ছাড়বে, কিংবা দৌড় নেয়াবে। বাবার বিস্ময়ে চোখ দুটোয় আসার পানি চিকচিক করছে। সুদর্শন যুবকের দিকে মায়াময় চোখে তাকিয়ে বললাম, আমার বউটিকে নিয়ে যাবার অনুমতি দেবেন? ছেলেটি হাসল।
হ্যাড নামিয়ে বো করার মতন সম্মান দেখিয়ে বলল, শিওর স্যার, শি ইজ অনলি ইউরস, প্লিজ টেক হার এন্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ। ওহু, থ্যাঙ্কস বলতে হবে না। লেহেরকে চিনি মাস 4 হলো। বিয়ের কথা প্রারম্ভিক সময় থেকে আমি রোজ ওর সাথে কথা বলি, দেখা করতে আসি। কখনো সে একান্তে সাক্ষাৎ করেনি, সুযোগ দেয়নি। যতটুকু কথা হতো কেবল আমিই বলেছি। লেহের শুনত, বলতো না খুব একটা। কিন্তু যখন রবি নামে কিছু বলতাম, ওর মুখ থেকে অস্ফুট স্বরে বারবার রবি রবি ধ্বনি শুনতে পেতাম। আমাদের মাঝে কথা শুরু হতো রবি দিয়ে, শেষও হতো রবি দিয়ে। এই তো একটু আগে ওর কানে কানে বলছিলাম, রবি আসার আগেই পেপারসে সাইন করে দাও, নইলে রবি এসে আমার হবু বউ কেড়ে নেবে। এই দেখুন, সত্যিই তাই হলো। সামান্য হেসে তাকে মনে করাতে বললাম, ভাই, বউটা আমারই এখনো। ও সরি সরি ভাই, ক্ষমা করে দিন। হ্যাঁ, অবশ্যই বউটা আপনারই ছিল, আছে, থাকবেও। রবি ছাড়া লেহের কারোরই নয়, এটি আমি অন্তত জানি। ভয় ছিল ওকে হারাবার। ভয় সত্যি হলো। আপনাদের দুজনকে দেখে একটাই কথা মনে আসছে। কি কথা? ভয় যদি হয় এমন মায়াবী সুন্দর, তবে এ ধরনের ভয় আনন্দের। মন থেকে শুভকামনা আপনাদের জন্য। একথা শুনে আমার বাবা ছেলেটির কাঁধে হাত বুলিয়ে দোয়া করে দিলেন। লইয়ার তার ফিস নেয়নি। খুশি মনে আমাদের জুটিকে দোয়া করে দিলেন অফুরন্ত। বাবা লেহেরকে সহই আমার হুইলচেয়ার ঠেলে নিয়ে এগোলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুদর্শন যুবক। ফ্ল্যাটের বাইরে আমরা। বাবা কলিং বেল বাজালেন। দরজা খুলে মা তার হুজুর হুজুর ছেলের কোলে শিফন শাড়ি পরা লেহেরকে দেখে খুশিতে জোরে চিৎকার দিয়ে কান্না শুরু জুড়ে দিলেন। শুনে আশপাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা দুরদার করে নিজেদের ঘরের দরজা খুলে উকি দিয়ে কান্নার আওয়াজ কোত্থেকে আসছে বুঝতে চেষ্টা করছেন। বাসার ভেতরে ঢুকতে না ঢুকতেই পুরো বিল্ডিং এর প্রতিবেশী আন্টিরা খোলা দরজা দিয়ে হুড়মুড়িয়ে আমাদের বসার ঘরে প্রবেশ করলেন। অবাক চোখে চেয়ে চেয়ে দেখছেন আমার কোলে লেপ্টে বসে থাকা তাদের রবিসোনার বউকে। লেহে সেই যে কোলের ওপরে এসে পাখি ছানার মতো টুক করে পড়েছে, এখন পর্যন্ত একটি কথাও বলেনি। শুধুই ফোবাচ্ছে আমার মুখের দাড়ির আড়ালে মুখ লুকিয়ে। কি আশ্চর্য, বাসা শুদ্ধ সবাই দেখি আমার দাড়ি সরিয়ে লেহেরের মুখদর্শন করতে উঠে পড়ে লেগেছে। এ যেন দাড়ি নয়, কোণের মাথার ঘোমটা। 5 বছর 7 মাসের পুরানো বউটা আমার হঠাৎ করেই হয়ে গেল নববধূ। সবার চোখের মণি। মা তার পান খাওয়া লাল টুকটুক ঠোঁটে লেহেরের গালে কোনোমতে চুমু খেলেন। এই মেয়েকে কেউই চুল পরিমাণ নড়াতে পারছে না আমার কাছ থেকে। ধরতে এলেই জোরে জোরে কান্না জুড়ে দিচ্ছে। আন্টিরা হেসেই খুন। বহুদিন পর আমাদের বসার ঘর মেতে উঠেছে নানান রকম হাসির গুঞ্জনে। এত কোলাহলের ভিড়ে মন কেমন করা তপ্ত সুখে এক হয়ে আছি দুজন। শেখাচ্ছে ভীষণ অভিমানে আমারই পাজরে মিশে। রাশি রাশি প্রিয় চুলগুলোর আড়ালে ডেকে থাকা লেহেরের কানে ঠোঁট চেপে ফিস ফিস করে বলি, আজ তোমাকে অনেক নামে ডাকতে ইচ্ছে করছে। ডাকবো। আজকে তুমি প্রথম শ্রাবণ, সঙ্গে চাপার গন্ধ মাখবো। মধ্যরাতে ঘুম ভেঙে গেল। বিগত 7 মাস বাবা রাতে এসে এসে ঘুমন্ত আমাকে এপাশ ওপাশ ঘুরিয়ে ফিরিয়ে দিতেন। একদিকে বেশিক্ষণ শুয়ে থাকতে ভীষণ পেইন হতো, বাবা জানতেন। লেহে জানে না। একপাশে শোয়ার ব্যথায় ঘুম ভাঙেনি। ঘুম ভেঙেছে লেহেরের উষ্ণ আলিঙ্গনে। 7 মাস আগের বিবাহিত 5 বছরের জীবনে লেহের প্রায় রাতেই এ কাজ করত। ভয় ছিলাম। ভেবেছি 7 মাসের এ দূরত্ব ঘোচাতে হয়তো আগামী 7টি বছর কম পড়ে যাবে আমার। লেহের সেই ভয়ের ভাবনাকে নিদারুণ ভুল প্রমাণ করে দিয়ে আদুরে পোষা পাখির মতন আমার বুকের মধ্যিখানে এসে গুটিসুটি মেরে নাক আর দাঁত দিয়ে দিয়ে ঠোকর কাটছে। ওর পরনের পোশাক দেখে রীতিমতো ঘামছি আমি। বাসর রাতে গিফট করেছিলাম ভীষণ ঘনিষ্ঠ এই পোশাকটি আমার সদ্য তরুণী বউ লেহেরকে। বিয়ের সুদীর্ঘ 5 বছর 7 মাস পরে এসে লেহে যেন সেই তরুণী বধূ, যে সারাক্ষণ বরের আদর পেতে মুখিয়ে থাকত। লেহের ভাবছে আমার ঘুম ভাঙেনি। গায়ের উপর চড়ে আরামসে আদরের অত্যাচার চালানো মেয়েটিকে চমকে দিতে ইচ্ছে হলো খুব।
দুহাতের শক্ত বাঁধনে বেঁধে নিতেই লেহের চমকে ওঠার বদলে বুকের সাথে মিশে গিয়ে কেঁদে ফেলল। ফোবাদে ফোবাদে আমার ঠোঁটের উপর নিজের কপাল চেপে ধরে আবদার করল, একটু আদর দেবে রবি। 7টি মাস আমি আদরহীন। সুদীর্ঘ 7 মাস পর এই কণ্ঠ শুনছি। দেখা হওয়ার পর এই প্রথম কথা বলল, তাও একটু আদর পেতে। লেহেরকে আদর করা শুরু করলে নাক চোখ মুখ ভেঙে আসছে আমার কান্নায়। কণ্ঠ ধরে আসছে বারবার, কথা সরছে না মুখে। অথর্ব এই মানুষটিকে এখনো ভালোবাসার যোগ্য মনে করছে লেহের। আদর তো চাইল, কিন্তু নিজেই আগে আগ বাড়ালো আমায় তার নিজের করে নিতে। কি মায়াময় অধিকার বোধ! আমি সিক্ত, অনুরক্ত সেই আহ্বানে। রাতভর হয়ে এসেছে দুজন মানবীর সুখ পরিতৃপ্ত আত্মার কিচির মিচিরে। ভোরের পাখিরা জানালার কার্নিশে বসে আমাদের কিচির মিচিরে মহাবিরক্ত। বারবার ডানা ঝাপটিয়ে প্রতিবাদের ভাষায় যেন বলছে, এই তোমরা থামবে, আমাদেরকে ভোরের কলকাকলির সুর তুলে গাইতে দাও। লেহের কি আর শোনে পাখিদের প্রতিবাদ? জানালার ভারী পর্দা টেনে দিয়ে সে মেতে উঠেছে তার রবিকে নিয়ে। অনুভব করছি আমার পায়ের আঙুল নড়ছে। চেষ্টা করছি সাহায্য ছাড়াই পাশ ফিরতে। অনায়াসেই লেহেরকে বুকে নিয়ে পুরোপুরি পাশ ফিরেছি। লেহের খুশিতে ফের কান্নায় জুড়ে দিয়েছে। এই মেয়ে 7 মাসের দূরত্ব কি শুধু কাঁদতেই শিখিয়েছে তোমায়? আর কিছু শেখায়নি? এই 7 মাসে আমি একটুও কাঁদিনি রবি। আমি কেঁদেছি, দিনরাত কেঁদেছি তোমার পথ চেয়ে। তুমি ক্ষমা করেছ লেহের। লেহেরের স্পর্শেরা কথা বলছে আমার সমগ্র শরীর জুড়ে। যে স্পর্শের কথার হিল্লোল শুনতে না পাওয়ার ব্যথায় কত শত বিনিদ্র রাত কেটেছে আমার। ভোরের সূর্যকে ম্লান করে দিয়ে লেহের উদ্ভাসিত হলো আমার বাহুডোরে। কানায় কানায় পরিপূর্ণ করলো তার রবিকে। খুব সন্তর্পণে, বুঝতে না দিয়ে আমার অক্ষমতাকে আপন সক্ষমতায় শর্তহীন নিঃস্বার্থ ভালোবাসার চাদরে মুড়ে নিয়েছে সে। আজ আমার চেয়ে ক্ষমতাবান পুরুষে পৃথিবীতে দ্বিতীয়টি আছে কি? জানি না, জানার আগ্রহ নেই। দিন শেষে দুটো ডাল ভাত আর ক্লান্ত সময় বউয়ের উষ্ণ চিবুক যে পুরুষের বক্ষ জুড়ে থাকে, তার নিজের ক্ষমতা জাহিরের প্রয়োজন পড়ে না। রবি ভাসছে লেহেরের মখমল নরম বুকের মধ্যেখানে, যেখানে রবি নামক সূর্য উঠেছে। সুদীর্ঘ 7 মাস পর ফের একবার এবার ওপারের প্রতিশ্রুতি নিয়ে আমি রবি উত্তাপ ছড়াতে ব্যস্ত হয়েছি এক স্রোতস্বিনীর নদীর বুকে। নিবিড় বাঁধনে বাঁধা পড়া পোষা পাখি সুললিত কণ্ঠে প্রশ্ন করে, রবি, আমি তোমার কোথায় থাকি? মন কেমন করে উঠল ওর প্রশ্ন শুনে। পাখিটাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে চোখে চোখ রেখে বললাম, তাকিয়ে দেখো, তুমি থাকো দূর চোখের মণিকোঠায়। তুমি নেই মানে রবি অন্ধ, পঙ্গু। একটি হুইলচেয়ার আর একটি মোটা ফ্রেমের চশমায় আটকে গিয়েছি আমি লেহের। আমায় তুমি ফের একবার তোমার পাশে ডানা ঝাঁপিয়ে উঠতে শেখাবে। লেহের নিঃশব্দে কাঁদছে নাক ডুবিয়ে আমার বুকে। আমি বেকুল হয়ে আছি, ও আর একটু কথা বলুন। বিগত 7 মাসের স্বামীহীনা একটি ভুল শোক মেয়েটিকে বোবা বানিয়ে দিয়েছে। আমি শুষে নিচ্ছি ওর সেই শোকাতুর শোক আমার উষ্ণ অধরে। কবিতার ভাষায় তাকে আরেকটু ঘনিষ্ঠ ছুঁয়ে দিয়ে বলি, যতক্ষণ পাশে থাকো, যতক্ষণ ছুঁয়ে ছুঁয়ে থাকি। আমি যেন মেঘে জলে মেশা কোনো আত্মহারা পাখি। বলতো কি পাখি? যতক্ষণ পাশে থাকো, যতক্ষণ ছুঁয়ে ছুঁয়ে থাকা। উল্কার স্ফুলিঙ্গ দিয়ে অন্ধকারে দীর্ঘ ছবি আঁকা। বলতো কি ছবি? যতক্ষণ কথা বলো, ভাসো ও ঝরাও ধারা জল। বীজ থেকে জেগে ওঠে অফুরন্ত গাছ বনতল। বলতো কি গাছ? যতক্ষণ পাশে থাকো, ভূমিকম্প, সুখের সন্ত্রাস। পৌঁছে যাই সেইখানে, যেখানে বসন্ত 12 মাস। বলতো কি দেশ? স্বামী রবির আবৃত্তির মহাজালে বাধা পড়ে লেহেরের কান্না থেমে যায়। নাক টেনে টেনে নিতে থাকে প্রিয় পুরুষের বুকের ঘ্রাণ। তবু মেয়ে কথা বলে না। রমণীয় চেনা ঠোঁটের গোলাপি গহীন সরোবরে অবগাহনে মগ্ন রবির দুঃখে পড়া ঠোঁট। মোহময় সেই সিক্ত আবেশ কণ্ঠে জড়িয়ে বলি, করুণাময়ী আমার, কথা বলো, কথা বলো বসোনা। আশ্চর্য,
পর্দায় ঢাকা জানালার ওপাশে জানি না কোন পাখি ঠিক তখনই মিহি সুরে ডেকে ওঠে, বউ কথা কও, বউ কথা কও। দুজনেই চমকে উঠে ছিটকে ঈষৎ দূরে সরে যায়। লেহের ফিক করে হেসে ফেলল। আমি কিছুটা লাজুক, অপ্রস্তুত। হাত বাড়িয়ে জানালার পর্দা সরিয়ে পাখিটাকে দেখতে চাইছি। দেখা হলো না। ততক্ষণে হিংসুটে লেহেরের উষ্ণ ঠোঁটে নিদারুণ বন্দি আমি। কথা না বলেও কথা বলা যায়। বলা যায় ভালোবাসি, বলা যায় কাছে আসি। আমি লেহেরের সেই ভাষা বুঝে নিতে থাকি। বুকের ওপর সুখে লুটিয়ে থাকা মেয়েটির গাল টেনে দিয়ে বলি, তুমি সুখী? খুব, অনেক। এই কথার কৃপণতা কতদিন চলবে শুনি। খই ফুটবে না ঠোঁটে ঘুম। কষ্ট পাচ্ছি। ফুটবে কখন? সকালে যখন বাজারে ব্যাগ হাতে ধরিয়ে দেব তখন কাগজে ফর্দ দেব না। মুখে খই ফুটিয়ে বাজারের লিস্ট দেব। মনে করে করে সদাই আনবে। ভুলে গেলেই বাবার বাড়ি উড়াল দেব। এই না, জানেই মেরে ফেলব। দুঃসাহসী মেয়ে আমার কাছে টেনে আদুরে আহ্বানে ফিসফিসিয়ে চ্যালেঞ্জ করে, আমি তৈরি, মেরে ফেলো। চুমুর ঝড় ওঠে। মরি দুজনেই একসাথে। ধূপ ফোটা অশ্রু গড়ায় গোপন সুখে। আমার বউ কথা বলছে। বাহিরে ভোরের পাখির কোলাহল। ঘরে প্রেসি। তারই মাঝে শুনি সেই পাখির মুহুর্মুহু ডাক, বউ কথা কও, বউ কথা কও। ইস কি ঘোর শত্রুতা। এমন শত্রুতায় মন পড়ে। বউটা যে আমারই, তার ভাগ কাউকে দেব না। নানা শুনে লেহের আমার বাহুর বন্ধনে লাজুক হেসে ফিসফিসিয়ে বলে, আমি শুধু তোমারই। সমাপ্ত।